আপনি এখানে বাধা দিচ্ছেন? না, এখানে আইন শৃঙ্খলা জনিত আমি মামলা করতে যাচ্ছি। মামলা করতে আপনি বাধা দিতে পারবেন না? না, কালকে আমাদের ছেলেদের চোখ তুলে ফেলা হয়েছে, আপনারা কয়জনকে অ্যারেস্ট করছেন? আমি এখানে মামলা করতে যাচ্ছি, আপনি আমাকে বাধা দিতে পারেন না। এখন আপনি যদি এখানে আপনি আনলফুল কাজ করতেছেন, এখানে আপনি আনলফুল কাজ করতেছেন, আপনি আনলফুল কাজ করতেছেন না, আপনি এটা করতে দিবেন না কেন? এরিয়াতে যাই না, আপনি আনলফুল কাজ করতে পারেন না, আপনি আনলফুল কাজ করতেছেন। আপনি যারা হামলা করছে তাদেরকে গ্রেফতার না করে এসে আপনি আমাদেরকে বাধা দিচ্ছেন। এখানে আপনি বালু ট্রাক রাখছেন, এখানে আপনি পিকআপ রাখছেন, এখানে আপনি এখানে বাস কামাই রাখছেন, পুনর্গঠন কর্তৃপক্ষ। আমরা তো এখানে কিছু করার নাই, তারপরে এখানে বিঘ্নের আশঙ্কা কারা করতেছে? কে বিঘ্ন করতেছে? কে বিঘ্ন করতেছে? আপনি তো কোনো আইন শৃঙ্খলামূলক কোনো কথা বলতে পারছেন? ওনার গায়ে হাত দিচ্ছেন কেন? উনি একজন সংসদ সদস্য, ওনার গায়ে হাত দিতে পারেন না। প্লিজ বাধা দিয়েন না, প্লিজ বাধা দিয়েন না, বাধা দিয়েন না। গায়ে হাত দিতে পারেন না, কেমন করতেছেন কেন? গায়ে হাত দিচ্ছেন কেন? আপনারা গায়ে হাত দিচ্ছেন কেন? বাদ দেন, এদিকে ওদিকে। আমরা দেখতে পাচ্ছি এনসিপির মেন পেজে গেলে সব দেখা পারবে। সবাই এনসিপির মেন পেজে এনসিপির মেন পেজে লাইভ। দেখুন ওনারা কিভাবে একজন সংসদ সদস্যের গায়ে হাত দিচ্ছে। আপনাদের কোন রাইট আছে সংসদ সদস্যের গায়ে হাত দেওয়া? ওনার গায়ে হাত দিচ্ছেন কেন? আপনারা ওনার গায়ে হাত দিচ্ছেন কেন? ওনার গায়ে হাত দিচ্ছেন। সবাই বসে পড়ো। আপনি ডিসি ডিপ্লোমেটিক গভর্নমেন্টের সময় আমরা আমাদের চেষ্টা করছি, সবসময় আমরা আপনাদের সাথে আপনাদের হয়ে আপনাদের পক্ষে কথা বলার চেষ্টা করি, কিন্তু আপনারা ঠিকই আবার হচ্ছে বিএনপির পুলিশই হলেন, সরকার দলের পুলিশ হলেন না। আপনার সরকার দলের পুলিশ হওয়ার কথা ছিল না। আপনি একটা আনলফুল কাজ করাইতেছেন। আপনি যারা ল মেকার তাদেরকে আপনি একটা আনলফুল জিনিসটা পাই দিলেন। আপনি বলেন এই জায়গায় যে আপনি দাঁড়াইছেন এটা আনলফুল। এখানে কি 144 ধারা চলতেছে? মামলা না করে আমরা এখান থেকে সরছি না। আমরা অনেকবার রিকোয়েস্ট করছি যে সাধারণ জনগণকে আপনারা এক সাইড দিয়ে যাইতে দেন। এতগুলো সাধারণ জনগণকে ওনারা যেতে দেবে না, এইটা ওনাদের প্ল্যান।
এইটা প্ল্যান করে ওনারা এই যে সাধারণ জনগণকে ক্ষিপ্ত করে তারপর হচ্ছে আমাদের উপরে সেই 2 ঘন্টা ধরে বলতেছে ওনাদেরকে, ওনারা ওই সামনে জিজ্ঞেস করেন যে লাশের গাড়িটা যেতে দেন, সাধারণ মানুষদের যেতে দেন। পাশ থেকে পরিকল্পিতভাবে তারা করছে, অবশ্যই পরিকল্পিত, অবশ্যই এটা মানুষের উপরে মানুষদের কাছে আমাদেরকে ভিলেন বানাচ্ছে আর এই রাত করাচ্ছে যে রাতের বেলা সবাই মিলে হামলা করবে। আপনারা কি মনে করেন আপনারা কি হবিগঞ্জ পৌঁছাতে পারবেন? আমরা তো হবিগঞ্জ যাবই। শুনেন, একটা ছেলের চোখ, আপনার ছেলে মেয়ে আছে, আপনার সন্তানের যদি চোখ হারা যেত কেমন লাগতো? এটা আমাদের দায়িত্ব। আমার ছেলের বয়সী ছেলেটা, তার চোখ গেছে, সে বিচার পাওয়ার অধিকার রাখে। আমরা বলছি মামলা দিয়ে আমরা চলে আসবো। আমরা ন্যায়সঙ্গত কাজটা করতে চাচ্ছি। আমরা এখান থেকে মামলা না দায়ের করে কেন যাব? কারণ তারা তো আসামিদেরকে বের করে দেওয়ার সুযোগ দিচ্ছে। পুলিশের উচিত ছিল আমাদেরকে সেখানে মামলা করতে যাওয়ার সুযোগ করে দেওয়া, কিন্তু সেটা না করেছে তারা সন্ত্রাসীদের। মাহমুদ যে অভিযুক্ত করছেন তারা মাহমুদ বলছেন যে 2024 সালে আন্দোলনের সময় যেভাবে পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছে আবার সেটার পুনরাবৃত্তি হচ্ছে, আপনি কি মনে করছেন? একই চরিত্র তো আমরা দেখতে পাচ্ছি, রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে পুলিশকে। আমরা তো কখনোই ভয় পাই নাই, কারণ আমাদের 14 সভায় চলে গিয়েছে, আমরাও শহীদ হতে প্রস্তুত আছি। তো প্রবলেমটা হলো বাংলাদেশের কি তারেক রহমান সন্ত্রাসী রাজত্ব চালাবে নাকি উনি গণতান্ত্রিকভাবে বাংলাদেশ চালাবে? আপনার কি মনে হয়? আমরা যা দেখতে পাচ্ছি কোনো পরিবর্তন হয় না। আমি এখানে শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে আছি, এখানে কয়েকটা পুলিশ এসে হলো আমার পাঞ্জাবি টানতেছে, পিছন দিয়ে আঘাত করতেছে। এটা তো পুলিশের খুবই দুশ্চরিত্র, এটা তো ঠিক না। আপনিও দাঁড়াইছেন, আমিও দাঁড়াইছি। এরপরে সংস্কারের যে কথা হলো সেটার কি তাহলে পুনরাবৃত্তি হলো না? পুলিশের তো কোনো সংস্কার হয় না, এরা কোনো পরিবর্তন হয় নাই। এখানে এমপির সাথে কথা হয়েছে, উনিও বলছে ঠিক আছে আমরা গিয়ে বসি, মামলা করি। তো পুলিশ বলতেছে ঊর্ধ্বতন কর্মকর্তা কারা? আমরা যদি জিজ্ঞেস করি কোনো কোশ্চেনে তারা উত্তর দিচ্ছে না। এখানে অনেক সাধারণ মানুষ আটকা Politically পড়েছে। একটি বিষয় চলে গিয়েছে, হবিগঞ্জে তো বিএনপির অনেক নেতৃবৃন্দ আছেন, কার দিকে আসলে আপনাদের অভিযোগের? এখানে তো জিকে গৌস ভাই আছে, দীর্ঘদিন উনি এখানে একটা রাজত্ব করছেন, এটা তো কারো অদেখা জিনিস না। এখানে মিডিয়া থেকে শুরু করে কেউ কথা বলতে পারে না। এখানে আমরা যেখানে আছি এখানে 144 দ্বারা জারি হয়নি, রাস্তা পুলিশ বেআইনিভাবে আটকিয়েছে। ঘোষের সাথে কি আপনার কোনো কথা হয়েছে কিনা? আমাদের টিমের কথা হয়েছে, তিনি কি আশ্বাস দিলেন? আমি এটা বলেছিলাম বাংলাদেশের কোনো সন্ত্রাসীর সাথে আমি কথা বলবো না। তবে আজকে যেটা করলো এই সরকার, যে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র চালাচ্ছে, জনগণের 70% রায় তারা অস্বীকার করেছে, এটার প্রমাণ দিচ্ছে তারা পুলিশকে ব্যবহার করে। আপনারা কি ডিটারমাইন্ড আজকে এখানে আপনারা আমরা মামলা না করে আমরা এখান থেকে সরছি না। আমাদের এখানে অবস্থান কর্মসূচি থাকবে। আমরা বলেছি যে আমরা থানায় যাব, মামলা দিব, মামলা দিয়ে আমরা চলে আসবো। কিন্তু সেই মামলা দেওয়ার যে একটা টোটালি ধরা চলে, ঠিক আছে, আমরা তো মামলা দিতে পারি। এবং আমরা এটাও বলেছি যে আমরা 4-5 জনও যেতে রাজি, কিন্তু সেটাও ওনারা রাজি হচ্ছেন না, আমাদেরকে যেতে দিচ্ছেন না। অথচ ওই পাশে তারপর দেশীয় অস্ত্র সহ ওনারা দাঁড়িয়ে আছে।
দেখতেই পাচ্ছেন আমরা হবিগঞ্জে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল গতকালকে হামলার বিরুদ্ধে। তো আমাদেরকে প্রথমে মৌলিকভাবে তারা বাধা দিয়েছে, তারপরে কয়েক দফায় বালু ট্রাক ট্রাক্টর এবং আমরা এখানে এসে পুলিশ সর্বশেষ আটকিয়ে রেখেছে এবং তার পিছিয়ে ছাত্রদলের শত শত সন্ত্রাসীরা আছে। আমাদের কথা যেহেতু 144 ধারা জারি করেছে, আমরা আইন শৃঙ্খলার পরিবেশ বা সব কিছুকে সহযোগিতা করে আমরা বলেছি আমরা শুধু যাবো, মামলা দায়ের করবো, আহতদের দেখবো, তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করে আমরা চলে আসবো। প্রয়োজনে আমরা যতজন বলবেন আমরা ততজন নিয়েই যাবো। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমরা এখানে কোনো ধরনের পরিবেশ অশান্তি চাই না, আমরা চাই আপনারা ল করে কাজ করছেন। কিন্তু তারা আজকে যেইখানে এইখানে কিন্তু 144 ধারা নাই, তারা এইখানে আমাদেরকে ব্যারিকেড দিয়েছে এবং আমাদেরকে সেখানে যেতেও দিবে না। ইতিমধ্যে কিন্তু যারা আসামি, যারা চোখ ফেলেছে, তারা চোখে আঘাত করেছে রড দিয়ে, তাদেরকে কিন্তু পালিয়ে যাওয়ার সহায়তা করা হচ্ছে। তারা নিজেরাও মামলা করে নাই, আমাদেরকেও মামলা করতে দেরি করাচ্ছে যাতে আসামি পালিয়ে যেতে পারে। এবং স্থানীয় এমপি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি যারা কার কথা বলছে আমরা জানি না। আমাদের কথা আমরা এখানে বসে থাকবো, আমরা আসছি ঢাকা থেকে, আমরা হবিগঞ্জে মামলা করবো, তারপর আমরা যাবো। রাজনৈতিক দল হিসেবে জামাত এমনিতেই খুব বিপদের মধ্যে আছে, কোণঠাসা অবস্থায় রয়েছে। তাদের নেতাদের বিভিন্ন কর্মকাণ্ড দল হিসেবে তাদেরকে বিতর্কিত অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। গতকালকেও আমরা দেখেছি যশোর 4-এর এমপি তার মেয়ে মাদকাসক্ত নেশা করে মাদ্রাসার ছেলে মেয়েদের মারছেন, মারধর করছেন, তালা দিয়ে অভিভাবকের মাথা ফাটিয়ে দিচ্ছেন। এই ঘটনাগুলো ঘটেছে এবং সেখানে জনগণ মানে এমপির বাড়ি আক্রমণ করেছে, সেই ঘটনাও ঘটেছে। যদিও জামাতের পক্ষ থেকে বলা হয়েছে এটা বিএনপির যোগ সাজসে করা হয়েছে। যেটাই হোক না কেন, একের পর এক অভিযোগ। সাতক্ষীরার ঘটনা ভুলতে না ভুলতেই যশোরে এত বড় একটা ঘটনা, এর মাঝে আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ট্যাগ দিয়ে সাধারণ ছাত্রদের মারধরের পেছনে শিবিরের ভূমিকা, রাকসু নেতাদের ভূমিকা, এই সমালোচনাগুলো একের পর এক আসছে এবং জামাত শিবির তাদের রাজনীতি প্রশ্নবিদ্ধ হচ্ছে। যখন এগুলো ঘটছে তখন আমরা দেখলাম যে এরই মাঝে দাঁড়িয়ে, এরই মাঝে অবস্থান করে, যখন নাজুক অবস্থা, সেই নাজুক অবস্থায় অবস্থান করেই রাকসুর ভিপি শিবির নেতা তিনি সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের হুমকি দিচ্ছেন। সাংবাদিকদের হুমকি দেয়া কাজটা কি ঠিক হলো তার জন্য? আমার মনে হয় যে আরেকটা বড় ধরনের ধাক্কা খেতে চলেছে জামাত শিবির। যদিও শিবির সবসময় দাবি করে এসেছে তারা জামাতের অঙ্গ সংগঠন না, কিন্তু আমরা তো জানি জামাতের মানে সন্তান কিংবা ছোট ভাই হচ্ছে শিবির, তারা একই সংগঠন, তারা ছাত্র, অন্যরা জামাত হচ্ছে পরিণত, এই হচ্ছে পার্থক্য। এই বক্তব্য এবং মানে সালাউদ্দিন আম্মারকে পাশে বসিয়ে রেখে জিএস তাকে পাশে বসিয়ে রাখবেন, এই যে বক্তব্য সংবাদ সম্মেলনে, এটা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। সমালোচনাটা কেন হচ্ছে? এই ডাকসুর মানে ভিপি তিনি আদতে কি বোঝাতে চাইলেন, সাংবাদিকরা কি করছে? চলুন একটু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আপগ্রেডটা জেনে আসি। এতে করে নতুন বিপর্যয়ের মুখে পড়তে হবে কিনা তাদের দলকে, সেটাও একটু বুঝে ওঠার চেষ্টা করে এই ভিডিওতে থাকবেন। জামাতের অবস্থায় এমনিতেই যতটা কাহিল অবস্থা, শিবিরকে নিয়েও বিতর্ক চলছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে আবার শিবির বিতর্কের
মুখে পড়েছে, ঠিক সেই সময় রাকসু ভিপির বক্তব্য আমার মনে হয় তাদের জন্য ক্ষতির কারণই হতে পারে। কারণ সাংবাদিকদের হুমকি দেয়া এটা কোনো গণতন্ত্রের লক্ষণ না, এটা কোনো সভ্যতার লক্ষণ না। এই যে বক্তব্য, এই বক্তব্যটা দিয়ে তিনি বোধহয় একটা বড় ভুল করলেন। গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে, টাইমসের শিরোনাম, সাংবাদিকদের হুমকি দিলেন রাকসু ভিপি। সাংবাদিকদের হুমকি দিচ্ছেন কিভাবে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনায় সংবাদ পরিবেশন নিয়ে সাংবাদিকদের হুমকি দিয়েছেন রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। রাকসু কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি হুমকি দিয়েছেন। জাহিদ বলেছেন, কিছু সংবাদ মাধ্যম ঘটনাকে ছাত্রলীগের পক্ষে উপস্থাপন করছে। এ ধরনের সংবাদ প্রকাশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কি ব্যবস্থা নেবেন? সংবাদপত্র বন্ধ করে দেবেন, কিংবা সেখানে গিয়ে মব করা হবে, সাংবাদিকদের আক্রান্ত করা হবে? কি ব্যবস্থা? মানে ব্যবস্থাটা বুঝতে পারছি না। রাকসু থেকে সংবাদপত্রের বিরুদ্ধে কিংবা সাংবাদিকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? কি ব্যবস্থা নেওয়ার আছে? আপনারা তো সরকার না, আপনারা তথ্য মন্ত্রণালয় না, সুতরাং ব্যবস্থা নেওয়ার আপনাদের তো কিছু নেই। একটাই ব্যবস্থা নেওয়ার আছে, সেটা হচ্ছে আইন হাতে তুলে নেওয়া। সেটা কি করতে চান? আমার মনে হয় সেটা তো করতে চাওয়ার কথা নয় আপনার। শিক্ষিত মানুষ, এরকম মনোবাসনা থাকার কথা নয়, তাতে হিতে বিপরীত হবে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা বলছেন আমরা হামলা করেছি। এটা কিভাবে হামলা হয়? তারা হামলা করেছে, আমরা প্রতিরোধ করেছি। প্রতিরোধ শব্দটি ব্যবহার করতে আপনাদের এত সংকোচ কেন? ছাত্রলীগের প্রতি এত মায়া কান্না কেন? খুবই ভালো কথা। সংবাদপত্রের ভাষা নিয়ে তিনি সমালোচনা করছেন, এটা করতেই পারেন, কিন্তু হুমকিটা, মানে ব্যবস্থা নেওয়া হবে হুমকিটা, এটা ঠিক হয়নি। এখন প্রশ্ন হচ্ছে যে তাদের অভিযোগ, রাকসু ভবনে গিয়ে এই যাদেরকে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হয়েছে তারা গিয়ে আক্রমণ করেছে, মারধর করেছে। তখন কি কোনো মোবাইল ফোন ছিল না? তখনকার কোনো ছবি, ভিডিও, সেগুলো কোথায়? সেগুলো একটাও গণমাধ্যমে আসলো না কেন? সেটা একটাও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলো না কেন? সেগুলোকে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হলো না কেন? যেগুলো বাইরে, কি বলবো, যে লাইব্রেরির ভেতরে, লাইব্রেরির বাইরে, রাস্তায়, মানে এই মানে কি বলবো, বেলচা হাতে আক্রমণ করতে যাওয়া, এই সমস্ত ভিডিও আসলো। রাস্তায় পেরে লাথি দিয়ে খোঁচা, এরকম ভিডিও আসলো। কিন্তু রাকসু ভবনে এই আক্রমণের যে অভিযোগটা করা হচ্ছে, সেই ভিডিও, ছবি একটাও প্রকাশিত হলো না কেন? সেটা একটা বড় প্রশ্ন। কারণ যে কোনো একটা ঘটনা ঘটলেই একদিকে তর্কাতর্কি হয়, মানে কথাবার্তা হয়, কিংবা হাতাহাতি হয়, অন্যদিকে বাকি কেউ তো মোবাইলে ক্যামেরাটা অন করে দিলেই তো একটা প্রমাণ থাকে। সেরকম প্রমাণ তো উপস্থাপন হতে দেখিনি। তাহলে যদি কেউ বলে, তর্কের খাতিরে যদি কেউ বলে যে এই হামলার অভিযোগটা এটা সত্য না, এটা মিথ্যা, এটা একটা অজুহাত, তাহলে আপনাদের তো একটা প্রমাণ উপস্থাপন করতে হবে। যেহেতু রাকসু ভবনে সিসি ক্যামেরা নেই এইরকম দাবি করা হয়েছে, সেহেতু তো মোবাইলটাকেই সিসি ক্যামেরা হিসেবে ব্যবহার করতে হবে। সেটা তো হয়নি। এখন তিনি বলছেন যে তারা হামলা করেছে, আমরা প্রতিরোধ করেছি। তিনি আরও বলছেন, রাকসু ভবনে একজনকে মারধর করা হলো, দুজনের উপরে হামলা করা হলো, এসব নিয়ে আপনাদের তেমন কোনো কথা নেই। অথচ লাইব্রেরিতে শিক্ষার্থীদের 20-25 মিনিট নষ্ট হলো, সেটাই বড় বিষয় হলো। তার মানে লাইব্রেরিতে যে মানে হামলা করা হয়েছে, মারা হয়েছে, বেধড়ক পেটানো হয়েছে, লাইব্রেরির বাইরেও যে করা হয়েছে, সেটা তিনি স্বীকার করছেন, অস্বীকার করছেন না। সাংবাদিকদের এই ভূমিকার বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিতে চাইছেন। কি পদক্ষেপ নেবেন সেটা আরও খোলাসা করলে বোধহয় ভালো হতো, তাহলে সাংবাদিকরা সাবধানে থাকতে পারতেন। ছাত্রলীগকে ডিফেন্ড করে যারা সংবাদ প্রকাশ করছেন, আমরা সেগুলো সংগ্রহ করছি, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার বলছেন, সাংবাদিকতা আপনারা আমাদের চেয়ে ভালো বোঝেন, শব্দ ব্যবহারে সতর্ক থাকুন। সাংবাদিকদের মানে উপদেশ দিচ্ছেন কিংবা নির্দেশ দিচ্ছেন। শব্দ দিয়েই মানুষকে গড়ে তোলা যায়, আবার ধ্বংসও করা যায়। আমার মনে হয় যে পুঁতে ফেলা এই শব্দটাও একজন মানে ছাত্র সংসদের জিএস এর মুখে মানায় না, যে পুঁতে ফেলবো, তুই ওখানে থাকিস, এটাও মানায় না। তিনি বলছেন যে গত 2 বছর ধরে আমরা ছাত্রলীগ সংশ্লিষ্ট ব্যক্তি, আওয়ামীপন্থী শিক্ষক এবং সংশ্লিষ্টদের বিচারের দাবি জানিয়ে আসছি। এই ঘটনার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধেও আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানাবো। আমার বিশ্বাস আগের ঘটনাগুলোর বিচার সময় মতো হলে আজকের পরিস্থিতি সৃষ্টি হতো না। ছাত্রদলের সমালোচনা করছেন তিনি, বলছেন ছাত্রদলের প্রতিও ধিক্কার। যে ব্যক্তি একসময় জামাত শিবির বিরোধী নোটিশ দিয়েছে, সেই ব্যক্তি এখন ছাত্রদল করছে এবং ছাত্রদল তাকে আশ্রয় দিচ্ছে। নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত একজন ব্যক্তিকে রাজনৈতিকভাবে আশ্রয় দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এই যে অভিযোগ আসছে যে নিষিদ্ধ ছাত্রলীগ করা এক সময় তার সেই ব্যক্তি সেই ছাত্র এখন ছাত্র দল করছে, এটা খুঁজে বের করতে একটু অনেক বেশি কষ্ট হবে বোধহয়। কিন্তু আমার মনে হয় যে ডাকসুর ভিপি যিনি সাদিক কায়েম, তার যে মানে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে অহরহর খুঁজলে খোঁজা লাগে না, এমনিতেই পাওয়া যায়। ছাত্রলীগের মিছিল করছেন, তালি দিচ্ছেন, এটা করছেন, ওটা করছেন, সেই ব্যাপারগুলো নিয়ে আপনারা বিব্রত হন না একবারও? যে ছাত্রলীগ করতেন আপনাদের নেতা এক সময়, এখন আপনাদের দল করে। তো ছাত্রলীগ এক সময় করতো, এখন যদি ছাত্রদল করা অপরাধ হয় তাহলে সেটাও তো অপরাধ হওয়ার কথা ছিল, কিন্তু সেই ভাবনাটা আমরা দেখছি না। সংবাদ সম্মেলনে 6 দফা দাবি পেশ করা হয়েছে। দাবিগুলো হলো নারী শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকির ঘটনায় জড়িত সব অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, এই দাবি অবশ্যই মানতে হবে। যদি হুমকির ঘটনা ঘটে তাহলে ব্যবস্থা নিতে হবে, এটা আমরাও বলছি। বলছেন যে রাষ্ট্র ভবনে হামলা, শিক্ষার্থীদের ওপর হামলা ও আহত করার ঘটনায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে এবং গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা হবে। তাহলে তো আপনাদেরও উপরে, আপনারাও তো ছাত্রদের উপরে হামলা করেছেন, আপনাদেরকেও তো শনাক্ত করা হয়ে গেছে অলরেডি, কারণ ভিডিও প্রকাশ হয়েছে। কিন্তু রাষ্ট্র ভবনে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার অকাট্য দলিল হিসেবে কোনো ছবি, ভিডিও কোনো কিছুই আমরা এখন পর্যন্ত দেখি নাই। আমার মনে হয় যে আপনাদের কাছে নিশ্চয়ই সেটা রয়েছে, সেগুলো প্রকাশ করা উচিত। প্রকাশ করলে প্রকৃত দোষী খুঁজে বের করতে পুলিশের সুবিধা হবে। বলা হচ্ছে ঘটনার সময় দায়িত্ব পালনে অবহেলা কিংবা নিষ্ক্রিয়তার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ক্যাম্পাসে সন্ত্রাস, সহিংসতা ও রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার বন্ধে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক ও নিরাপদ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে, এই কথা বলা হচ্ছে। তো যখন লাইব্রেরিতে পাঠকক্ষে আক্রমণ করা হলো, শিক্ষার্থীরা যে অনিরাপদ হয়ে পড়লেন, ছোটাছুটি শুরু করলেন, এবং লাইব্রেরির মতো পবিত্র জায়গায় এই ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা যখন আপনাদের দ্বারা সংগঠিত হলো, সেটা কি মানে বিশ্ববিদ্যালয় শিক্ষার পরিবেশ নষ্ট করে না, বিঘ্ন ঘটায় না? সেই প্রশ্নটাও অনেকে তুলতে পারেন। সেই প্রশ্ন তুললে আপনাদের আমার মনে হয় যে উত্তর দিতে বেকায়দায় পড়তে হবে। এছাড়া তিনি বলছেন যে অতীতে নির্যাতনের সঙ্গে যুক্ত ও ছাত্রলীগ সম্পৃক্ততা রয়েছে এমন সব বিচার নিশ্চিত করতে হবে। নির্যাতনের সঙ্গে যুক্ত থাকলে তার বিচার অবশ্যই করতে হবে, কিন্তু কেউ ছাত্রলীগ অতীতে করত, তার কোনো দোষ নেই, তার বিরুদ্ধে কোনো অপরাধের চিহ্ন নেই, তার বিরুদ্ধে কোনো মামলা নেই, আপনি তাকে শায়েস্তা করবেন, ট্যাগ দেবেন, মারবেন, এটা তো হয় না। এটা তো সভ্য দেশের কাজ না। বুয়েটের আবরার ফাহাদের ব্যাপার নিয়ে আরেকটা ভিডিওতে কথা বলেছি যে আবরার ফাহাদকে শিবির ট্যাগ দিয়ে ছাত্রলীগ মেরেছিল, এই জঘন্য অপরাধ তারা করেছিল, শিবির ট্যাগ দেয়া। এই যে শিবির ট্যাগ দেয়া, আওয়ামী লীগের আমলে যাকে ইচ্ছা তাকে শিবির ট্যাগ দেয়া, এটা যেমন ন্যাক্কারজনক অপরাধ ছিল, তেমনি এখন আপনারা যেটা করছেন, ছাত্রলীগ ট্যাগ দিচ্ছেন, যাকে ইচ্ছা যাকে শত্রু মনে করছেন তাকেই ছাত্রলীগ ট্যাগ দিচ্ছেন, মব করছেন এবং বলছেন যে সাংবাদিকদের দেখে নেওয়া হবে, ব্যবস্থা গ্রহণ করা হবে। এগুলো তো মানে সভ্যতার মধ্যে পড়ছে না। মানে ব্যাপারগুলো তো একটু ভেবে দেখতে হবে, কারণ যখন আপনারা নেতা হিসেবে বেলচা নিয়ে বলছেন পুঁতে ফেলবো, এটা করব, ওটা করব, নেতা তো পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি 30,000 ছাত্রছাত্রী থাকে, সবার নেতা আপনি, তো আপনি তো এরকম উদাহরণ তৈরি করতে পারেন না বেলচা নিয়ে যে পুঁতে ফেলবো। আবার কাউকে ট্যাগ দেওয়ার রাজনীতি, আপনার বিরুদ্ধে সালাউদ্দিন আম্মারের বিরুদ্ধে একটা বড় অভিযোগ ছাত্রলীগ করে, আমি জানি না অভিযোগ সত্য কিনা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর এলাকায় ছাত্রলীগের একজন নেতা, সাবেক নেতা, তার শিশুর জন্য, শিশু সন্তানের জন্য ওষুধ আনতে গিয়ে তাকে ধরা হয়েছিল এবং পিটিয়ে মেরে ফেলা হয়েছিল, এবং সেখানে নেতৃত্ব দিয়েছিলেন নাকি সালাউদ্দিন আম্মার, এরকম ছাত্রলীগের অভিযোগ আমরা গত 1-1.5 বছর ধরে শুনে আসছি। সেই মানে যদি এই সম্পৃক্ততা থেকে থাকে তাহলে এগুলো তো ভালো কাজ না। আমার মনে হয় প্রত্যেকেরই ভালো উদাহরণ তৈরি করতে হবে। আর সব থেকে বড় ধ্বংসাত্মক কথা যেটা, সেটা হচ্ছে সাংবাদিকদের হুমকি দেয়া। এই কাজ থেকে নিজেদেরকে বিরত না রাখলে যেটা হবে সেটা হচ্ছে যে টোটাল কমিউনিটি আপনাদের বিরুদ্ধে চলে গেলে তখন আরও বেশি মুশকিলে পড়ে যেতে হবে, কারণ সাংবাদিকতা একটা বড় কমিউনিটি। আমরা দেখেছি জুলাই আন্দোলনে এই বড় কমিউনিটিটা জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিল। হ্যাঁ, বিচ্ছিন্নভাবে কেউ কেউ তো বিরুদ্ধে ছিলই, কিন্তু এই টোটাল বড় কমিউনিটিটা ম্যাক্সিমামই জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিল, এবং এটাও কিন্তু শেখ হাসিনা সরকার পতনের অন্যতম একটা বড় কারণ।
নিশ্চয়ই সেই ব্যাপারে আপনারাও সচেতন থাকবেন। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের